কেয়ারটেকার গভর্নমেন্টের প্রথম তাত্ত্বিক আইডিয়া গোলাম আজম সাহেব দেন। কেন কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার হলো এবং যখন 2 বছর বাড়িয়ে উনি কেয়ারটেকার হেড হবেন, এইটা স্বাভাবিকভাবে সেই সময়ে আওয়ামী লীগ এবং অন্যান্য দলরা মেনে নিতে চায় না, সেজন্য সংকট হয়। 111 হলো বহুল প্রতীক্ষিত, বহুল আকাঙ্ক্ষিত, বহু আন্দোলনের ফসলও বলা হচ্ছিল, যদিও সেটা যারা বিরোধী দল ছিল আওয়ামী লীগের কাছ থেকে সেটা আদায় করতে পারে নাই, মানে মাঠে বসে আদায় করতে পারে নাই। শেষ পর্যন্ত কোর্ট এটা রায় দিল, তাও সেই যারা মূলত এটা প্রতিস্থাপিত করেছিল ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে, তারা এখন নাই বলেই হয়তো এত ইজিলি এটা নিয়ে আর কথাও নাই। কিন্তু সবচাইতে বড় বিতর্কের একটা বিষয় ছিল যে এই সময় সরকার আসলে প্রধান কে হবেন বা সরকার কিভাবে পরিচালিত হবে। এই রায়ের ফলে আবার সেই গণভোট ফিরল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল। এই জায়গা আপনাদের অবস্থান কি, দলের অবস্থান, আপনার মতামত? না, এটা তো লিগাল ইস্যু। প্রথম হচ্ছে যে দেখুন, আমি মিলন ভাইয়ের সাথে একমত। আমি যতটুকু পড়েছি, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রথম তাত্ত্বিক আইডিয়া গোলাম আজম সাহেব দেন এবং 96 সালে যখন জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত, অন্য সব দল মিলে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করছিল, তখনও জামাতের একটা অংশ বেগম জিয়াকে রিকোয়েস্ট করেছিল আপনি কেয়ারটেকার দাবি মেনে নেন, তাহলে সব দল ভোটে অংশগ্রহণ করবে। তো তখন তো 15 ফেব্রুয়ারি ইলেকশন হলো, তার ইলেকশনের মাধ্যমে অ্যামেন্ডমেন্টটা আসলো। কেন কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার হলো? কারণ তার আগে মাগুরা উপনির্বাচনে গিয়ে দেখা গেল একদম প্রচ্ছন্নভাবে সরকারি দল এটা ছিনিয়ে নিয়েছে। তার আগে 91 সালে কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্ট হলেন। এরশাদ স্যার যখন দেখলেন তিনি পদত্যাগ করবেন, তিনি বিচারপতি শাহাবুদ্দিনকে উপরাষ্ট্রপতি করলেন, নিজে পদত্যাগ করলেন। তিনি করলেন না, তিনি করতে বাধ্য হলেন। ঠিক আছে, করেছেন তো না, এটা তো বিতর্কের বিষয়। ওটা বলেন। আচ্ছা, ওটা আপনি বললেন। তারপরে বিচারপতি শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হলেন। বিচারপতি শাহাবুদ্দিন আবার বললেন যে দেখেন, আমি প্রধান বিচারপতি ছেড়ে এসবে যাব না, আমাকে আবার প্রধান বিচারপতি করতে হবে। সেটা সবাই রাজি হয়েছিল, রিপন ভাইরাও রাজি হয়েছিল, সবাই রাজি হয়েছিল রাইটলি। এবং ভোট হলো, ভোটের পরে কিন্তু বিচারপতি শাহাবুদ্দিন আবার চিফ জাস্টিস হয়েছেন এবং ওনার জন্য একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 5-6 মাস পরে, ফলি 1%, এবং সেটা সবাই অ্যাকসেপ্টও করে নিয়েছে। এটাকে নিয়ে কোনো দ্বন্দ্ব না, সেটা নিয়ে পরবর্তীতে কি কোনো বিতর্কের বড় জায়গা? হ্যাঁ, এবং আলটিমেট যেটা ছিল, উদ্দেশ্য যেটা ছিল, সেটা উদ্দেশ্য সৎ ছিল। 2005-6 এসে দেখা গেল একটা ট্রেন্ডস, 2001-এও ছিল। 2001-এও আওয়ামী লীগ একটু ছক কেটেছিল, লতিফুর রহমান সাহেবকে দিয়ে তাদের ধারণা ছিল তাদের ভোটের পারপাস সার্ভ হবে। লতিফুর রহমান সাহেব কিন্তু অনেস্টলি ভোট করেছেন, 1 সালে কোনো বিতর্ক হয়নি। দেন গিয়ে দেখা গেল যে বিচারপতি KM হাসানকে চিফ করার জন্য বিচারপতিদের বয়স বাড়ানো হলো। এটা বয়স বাড়ানোটা ভালো, 70 করলেও তো সমস্যা নেই, কিন্তু অঙ্কটা তখন মিলে গেল কেন? বিচারপতি KM হাসান সাহেব খুবই রেসপেক্টেড মানুষ, আমরা সবাই খুব শ্রদ্ধা করি, অনেস্ট মানুষ, এবং আমারও বিশ্বাস উনি চিফ অ্যাডভাইজার হলে কখনোই কোনো অনিয়ম করতেন না। কিন্তু উনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন এক সময়, এবং যখন 2 বছর বাড়িয়ে উনি কেয়ারটেকার হেড হবেন, এইটা স্বাভাবিকভাবে সেই সময়ে আওয়ামী লীগ এবং অন্যান্য দলরা মেনে নিতে চায় না, সেজন্য সংকট হয়। 111 হলো, ইয়াজউদ্দিন সাহেব ক্ষমতা নেন এবং KM হাসান সাহেব নিজেও তো নিলেন না, নিজেও তো বললেন যে আমি নিব না। এরপরে KM হাসান সাহেবের পরে হামিদুর রহমান সাহেব ছিলেন, উনিও নিলেন না। নেক্সট 2 অ্যাপিলেট ডিভিশন জাজ, তারাও নিলেন না। দেন সুধী সমাজের সাথে একটা আলোচনা করার কথা ছিল, সিভিল সোসাইটি থেকে একজন হবে, সেটাও এক্সস্টিভকে যায়নি না, সরাসরি ইয়াজউদ্দিন সাহেব নিয়ে নিলেন। সেটার বিরুদ্ধে একটা রিট হলো, সেই রিটে যখন রুল শুনানি হবে, সেই কোর্টের জুরিসডিকশন সরিয়ে ফেলা হলো এবং 111 চলে আসলো। তো কেয়ারটেকার গভর্নমেন্ট আওয়ামী লীগ ব্যবচ্ছেদ করেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু বিতর্কিত বিএনপি করেছে 2005-6 সালে। এটা আমার একটা অ্যানালাইসিস। এখন আসেন খায়রুল হক সাহেব, তিনি তো এখন খুবই অবশ্যই বিতর্কিত, জেলে আছেন দীর্ঘদিন ধরে। আমরা যারা কোর্ট অঙ্গনে আছে, উনি কিন্তু ফ্যান্টাস্টিক জাজ, ফ্যান্টাবুলিয়াস জাজ, তার একাডেমিক এক্সপিরিয়েন্স, ঢাকা ভার্সিটির লয়ের টিচারও ছিলেন, অসাধারণ। উনি কেয়ারটেকার গভর্নমেন্টের ভীষণ মাত্রা একটা দুষ্ট লোক না, ঠিক আছে, উনি কেয়ারটেকার গভর্নমেন্টের রায়টার জাস্টিফিকেশন দিয়েছে, জাস্টিফিকেশন না, এই একটাই রায় আছে, উনি জাস্টিফিকেশন দিয়েছে যে এর মাধ্যমে বিচার বিভাগ কলঙ্কিত হচ্ছে, কারণ কে চিফ জাস্টিস হবে ইমিডিয়েট পাস্ট, এইটা সরকার এর মাধ্যমে নির্ধারণ করে। ওনার রায়ের জাস্টিফিকেশন এইটা, কিন্তু সকলের ইনক্লুডিং মি পাবলিক পারসেপশন হচ্ছে যে 14 সালের ভোটে আবার যেন আওয়ামী লীগ আসতে পারে, এই জন্যই এই রায়টা দেওয়া হয়েছে। এটা হচ্ছে পারসেপশন, উইচ ইজ নট ইলজিক্যাল, আমি বলবো না পারসেপশনটা। এখন যেটা সমস্যা দাঁড়াবে, ওইটাই তো ফিরে আসলো। এখন বিচারপতি নিয়োগ দেয় কে? সরকার। বিচারপতি নিয়োগের একটা আইন ছিল, বিচারপতি নিয়োগ আইন গত সরকার করেছিল, সেটা এই সরকার র্যাটিফাই করেনি। ওই আইনে কিছু দুর্বলতা ছিল, কিন্তু র্যাটিফাই করেনি। অর্থাৎ এই মুহূর্তে বিচারপতি নিয়োগে সরকারের একচ্ছত্র ক্ষমতা,
চিফ জাস্টিস সেখানে কনসালটেশন দিতে পারেন, অ্যান্ড সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চিফ জাস্টিসের কনসালটেশনটা প্রায়োরিটি পাবে, কিন্তু এগুলো সবই থিওরিটিক্যাল। চিফ জাস্টিস তো আপনি দিচ্ছেন, সরি, তাকে কনফার্ম করবে কে? সরকার। আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটে। তাকে অ্যাপিলেট ডিভিশনে নেবে কে? সরকার। তাকে চিফ জাস্টিস বানাবে কে? সরকার। অর্থাৎ 2031 সালে 30 সালে যে ভোটটি হবে, সেই ভোটের ইমিডিয়েট পাস চিফ জাস্টিস কে থাকবে, এটা যদি টেকনিক্যালি চায় বর্তমান সরকার নিয়ন্ত্রণ করতে পারবে। ঠিক এই জায়গায় একটা কারেকশন সবাই মিলে করতে হবে। এখন সুপ্রিম কোর্টের রায় ডেভিয়েশন করতে পারবেন কিনা এটা একটা একাডেমিক ডিবেট, আর আমি মনে করি পার্লামেন্ট পারবে।